আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসির কেমিস্ট্রির ফাইনাল সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে তোমাদের সায়েন্সের ক্লাসগুলো নিয়ে আসছি তোমাদের জন্য, যেখানে আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দিচ্ছি এবং সেই ধারাবাহিকতায় আজকে রসায়ন পর্ব। আমরা জানি কালকে তোমাদের রসায়ন পরীক্ষা। সো এই পরীক্ষার আগে যে ফাইনাল একটা সাজেশন এমসিকিউ শর্ট যেটা আছে আমাদের এই সিরিজে, আমরা তোমাদেরকে বোর্ডের যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আছে সেগুলো তুলে ধরবো এবং এই বোর্ড পরীক্ষায় বিগত বছরের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো খুব সুন্দর মতো আমরা অ্যানালাইসিস করে দেবো এবং আমরা আশাবাদী প্রিভিয়াসে আমাদের ক্লাসগুলো থেকে যেভাবে তোমাদের বোর্ড পরীক্ষায় কমন বলেছে কেমিস্ট্রি পরীক্ষা তার ত্রুটি থাকবে না। সো আজকের সারা দুইটা ক্লাসে আমরা আজকের এই দুইটা ক্লাসে এই দুইটা সেগমেন্টে আমাদের সাথে থাকছে আমরা দুইজন, হাবিব ভাই এবং আমি। সো এই ক্লাসের দেখার পুরো ক্লাস জুড়ে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমরা ক্লাসটা শুরু করছি। তো আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ আজকের ক্লাসে আমরা দেখবো যে কেমিস্ট্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের বোর্ডে বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলোর সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো, এবং এগুলো অ্যানালাইসিস যদি ভালো করে করতে পারো সেক্ষেত্রে তোমাদের বোর্ডে এটা খুব উপকারী হবে। চলো আমরা কথা না বেরিয়ে প্রথম স্লাইডে চলে যাই। প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে পদার্থের অবস্থা, যেখানে আমরা পদার্থের বিভিন্ন ভৌত ধর্ম ভৌত ধর্ম নিয়ে আলোচনা করব। পাশাপাশি হচ্ছে যে পদার্থের রাসায়নিক যে ধর্মগুলো আছে, ঠিক না? আমরা জানি যে পদার্থের অনেক রাসায়নিক এবং ভৌত ধর্ম আছে। সো এগুলো নিয়ে আলোচনা করব। ভৌত ধর্মকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারলাম, ঠিক আছে? সেটা হচ্ছে কঠিন, তারপরে হচ্ছে তরল প্লাস বায়বীয়, ঠিক আছে? পাশাপাশি হচ্ছে যে আমরা এই যে সেগমেন্টগুলোতে দেখবো যেখানে হচ্ছে যে পদার্থের এই অবস্থাগুলোকে কেন্দ্র করে আসলে আমরা বরফ, পানি এবং গ্যাস, ঠিক আছে, কিভাবে উৎপাদন করতেছি, পাতন করতেছি বা কিভাবে বাষ্পীভবন করতেছি সেই জিনিসগুলো আমরা কিন্তু এই ক্লাসের এই টপিকগুলোতে, ঠিক আছে, এমসিকিউতে খেয়াল করব। চলো আমরা প্রথম এমসিকিউতে চলে যাই। কোনটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? আন্তঃআণবিক শক্তি কি জিনিস বলতো? যে সকল পরমাণুর ভর সংখ্যাগুলো বেশি থাকে, যে সকল পরমাণুগুলো কঠিন হয় বা একটু কঠিন টাইপের হয়, সেগুলোর কি থাকে ভাই? সেগুলোর হচ্ছে আন্তঃআণবিক শক্তিও বেশি থাকে। তার মানে এই যে পরমাণু যেগুলো কঠিন আছে সেগুলোর কি শক্তিটার ভ্যালু কি থাকবে? বাড়বে। অর্থাৎ কঠিন পদার্থগুলোর আমরা আন্তঃআণবিক শক্তি বেশি দেখতে পারবো। তাহলে তোমরা আমাকে বলো তো, হাইড্রোজেন এটা কি কঠিন? না। নাইট্রোজেন এটা কি কঠিন? না, নাইট্রোজেনও কঠিন না। ক্লোরিন এটা কি কঠিন? এটাও কঠিন না। তার মানে একটা কঠিন পদার্থ আছে, সেটা হচ্ছে আয়োডিন। তার মানে আমার আনসার কি হবে? আমার সঠিক উত্তর হবে আয়োডিন। ওকে, চলো আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে বলতেছে কোন পদ্ধতিতে কঠিন পদার্থ সরাসরি বাষ্পে পরিণত হয়? ভাই, যে পদ্ধতিতে একটা কঠিন পদার্থ, একটা বরফের টুকরাকে তুমি কি করতেছো? একটা বরফের টুকরাকে তুমি হচ্ছে যে ডাইরেক্ট বাষ্পাগারে, ঠিক আছে, বাষ্পাগারে বা বাষ্প আকারে কি করতেছো? উদ্যোপাদিত করতেছো, ঠিক আছে? বাষ্পাগারে চলে যাচ্ছে, সেটাকে আমরা কি বলবো? উদ্যোপাতন প্রক্রিয়া, ঠিক আছে? এটা একটু খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, ভালো করে বলতে হবে। উদ্যোপাতন, পাতন, বাষ্পীভবন এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। পরের স্লাইডে চলে যাই। কোনটি ভৌত অবস্থায় তরল? ভাই, ভৌত অবস্থা মানে কি? যে হচ্ছে যে ওর আদি অবস্থা থাকবে, ঠিক আছে? আদি অবস্থা যে পার্টটা থাকবে সেটাই হচ্ছে ওর ভৌত অবস্থা। তার মানে আদি যে অবস্থাটা আছে সেটাই কি ওর ভৌত অবস্থা হিসেবে কাউন্ট হবে। তাহলে আদি অবস্থায় তরল কোনটা হবে ভাই? ফ্লোরিন না, ক্লোরিন হচ্ছে গ্যাস। আয়োডিন হচ্ছে কঠিন, ঠিক আছে? ফ্লোরিন হচ্ছে গ্যাসীয় অবস্থা। তার মানে এটার আনসার হবে কি? একমাত্র ব্রোমিন, ঠিক আছে? এবার আমরা পরের এমসিকিউটাতে চলে আসি। নিম্নের কোন যৌগটি উদ্যোপাদিত হয় না? কোন যৌগটি উদ্যোপাদিত হয় না? অর্থাৎ যে সকল যৌগগুলোতে আমরা হচ্ছে যে আসলে বিভিন্ন যৌগের মিশ্রণ দেখতে পাই সেগুলো হচ্ছে উদ্যোপাদিত হবে না সহজে। ভাই, নিশাদল উদ্যোপাদিত হয়? হ্যাঁ, নিশাদল উদ্যোপাদিত হয়। কর্পূর কি উদ্যোপাদিত হয়? হ্যাঁ, অবশ্যই হবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড উদ্যোপাদিত হয়? হ্যাঁ, অবশ্যই হবে। তাহলে কোনটা হয় না? সেটা হচ্ছে কি তুতে। একটু খেয়াল করো। তারপরে দেখো তো আমাকে কি বলতেছে, নিম্নের কোনটির ব্যাপনের হার অধিক? ভাই, ব্যাপনের হার মানে কি? ব্যাপনের হার অধিক কার হয়? ধরো এটার কনসেপ্ট একটু বোঝার জন্য তোমাকে চলে আসতে হবে এই এক্সাম্পলটাতে। এখানে ধরো আমি দুইটা মানুষকে ধরে নিলাম, ঠিক আছে? যে মানুষ ধরো দুইটা আছে, ঠিক আছে? তো এই দুইটা মানুষের, ঠিক আছে, এই দুইটা মানুষ ধরো এ পয়েন্টে আছে আর একজন হচ্ছে বি পয়েন্টে আছে, ঠিক আছে? এই পয়েন্টে আছে আর বি পয়েন্টে আছে দুইটা মানুষ। একজনের ভর হচ্ছে ভাই 70 কেজি আর একজনের ভর হচ্ছে 50 কেজি। তাহলে ধরো একটা রেস যদি আমি দিই, তাহলে তোমরা আমাকে বলো তো কে ফার্স্ট হবে? অবশ্যই 99% স্টুডেন্ট বলবো যে ভাই যার বয়স হচ্ছে যে, যার ওজন হচ্ছে কত
50 কেজি, সে অবশ্যই রেজে কি হবে, রেজে ফার্স্ট হবে অবশ্যই, যার ওজন কি 50 কেজি। তাইলে দেখো তো, যেটার আমি যদি বলি যার পারমাণবিক ভর কম, ঠিক আছে, যার পারমাণবিক ভর যদি কম হয়, পারমাণবিক ভর যদি কম হয়, ঠিক আছে, তাইলে ও অবশ্যই কি হবে, ব্যাপনের হার বেশি হবে, ব্যাপনের হার কি হবে, বেশি হবে, ঠিক আছে। পারমাণবিক ভর কম হলে ওর কিসের হার বেশি হবে, ব্যাপনের হার বেশি হবে। তাহলে চলো একটা এক্সাম্পল হিসেবে দেখি। তাহলে কার্বন ডাই অক্সাইডের পারমাণবিক ভর কম না, না সোডিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কি পারমাণবিক, সেটাও না। অ্যামোনিয়াম নাইট্রেটের পারমাণবিক, সালফার অক্সাইডের কি পারমাণবিক ভর কম না। তারপরে পারমাণবিক ভর কম কি, শুধুমাত্র হাইড্রোজেনের, ঠিক আছে। অ্যামোনিয়ামেরটা, পরেরটা চলে যায়। ব্যাপনের ক্ষেত্রে কোন ক্রমটি সঠিক, সেম ওইটা আগাইতে পারো। দেখো CH4, CH মানে হচ্ছে 6 যোগ 4 তার মানে 10, ঠিক না। কার্বন ডাই অক্সাইড 6 যোগ 16, নাইট্রোজেন অ্যামোনিয়া 7 যোগ 3 তার মানে হচ্ছে 10, তার মানে এখানে 22, তার মানে 10 থেকে 22 বড়। আচ্ছা, আর হচ্ছে যে এখানে 6 যোগ 4, ঠিক আছে, তাহলে 6 যোগ 4 10, তাহলে এটা আনসার হবে না। 2 নাম্বারটাতে চলে যায়, দেখি তো। 9 এর সাথে যদি আমি 7 এর সাথে যদি 3 যোগ করি, তাহলে 7 যোগ 3 ভাই আমার হচ্ছে 10। হাইড্রোজেন সালফেট, ঠিক আছে, হাইড্রোজেন হচ্ছে 2, সালফারের হচ্ছে কত, সালফারের হচ্ছে কত বলো তো। সালফার, সালফার মানে কি ভাই, সালফার মানে হচ্ছে যে 16, তার মানে 16 থেকে আমি কি বের করতে পারবো, তার টোটাল যে ভ্যালুটা আছে সেটা বের করে ফেলতে পারবো, ঠিক না। তার মানে 16 আর 2 কত বলো, 16 আর 2 হচ্ছে যে কত, 18, ঠিক আছে। তারপরেরটা দেখো তো, তারপরেরটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড হচ্ছে কত, 12 যোগ 16, ঠিক আছে। তার মানে এখানে আমি যোগ করতে পারি কি, 12 যোগ 16, তার মানে 6 যোগ, ঠিক আছে। আমি যদি ডাইরেক্ট লিখতে পারি 6 যোগ 16 ইউজ করতে পারি, তার মানে 22, তার মানে 22 থেকে ভাই অবশ্যই 18 বড়, 18 থেকে অবশ্যই 7 বড়, তার মানে এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে 2 নাম্বারটা। আশা করতেছি তোমরা এমসিকিউটা বুঝতে পারছো। তারপরে নিজের কোনটি নিঃসরণের হার বেশি, নিঃসরণের হার কার বেশি, অবশ্যই নিঃসরণের হার বেশি থাকবে যার হচ্ছে যে প্রেসারটা খুব বেশি থাকবে, ঠিক না। তাহলে প্রেসার কার বেশি থাকবে ভাই, প্রেসার হচ্ছে যে এখানে দেখো মিথেনের, এই যে এই মিথেনের প্রেসারটা বেশি থাকবে, কারণ 6 যোগ কত 4, তার মানে হচ্ছে 10, ঠিক আছে। সো এটার ক্ষেত্রে অ্যান্সার হবে কত, মিথেন। বাকিগুলো কিন্তু এটা কি সত্যটা ফুলফিল আপ করতেছে না। মোমে কোন উপাদানটি উপস্থিত থাকে, মোমে, মোমে হচ্ছে যে আমরা কি পাই, দেখো তো, মোমে আমরা পাই যে হচ্ছে যে হাইড্রোজেন, অক্সিজেন, ঠিক আছে, ক্লোরিন, নাইট্রোজেন, মানে হাইড্রোজেন জিনিসটা আমরা বেশি পাই, ঠিক আছে। তারপর এটাতে চলো, কোনটি তাপ দিলে কঠিন অবস্থা থেকে সরাসরি কিসে পরিণত হয় ভাই, বাষ্পে পরিণত হয়, ঠিক আছে। সেটা হচ্ছে যে কঠিন অবস্থায় আছে, ঠিক আছে, কঠিন থেকে ডাইরেক্ট বাষ্পে চলে যাবে, ঠিক আছে। সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে C6C12H22O11, ঠিক আছে, এই পরমাণুটা। নিচের কোনটি কোনটি উদ্যোপাদিত পদার্থ নয়, উদ্যোপাদিত পদার্থ নয়, উদ্যোপাদিত হয় না, ঠিক আছে। নিচের কোনটা উদ্যোপাদিত সহজে হয় না, ঠিক আছে, সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, সহজে উদ্যোপাদিত হয় না, ঠিক আছে, সলিড অবস্থায় থাকে। তারপর এটাতে চলে আসো পদার্থের গঠন, ঠিক আছে, দ্বিতীয় অধ্যায়ে আমরা চলে আসতেছি। পদার্থের গঠন চ্যাপ্টারটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যেখানে আমরা আসলে অণু পরমাণুগুলো কি কি উপাদান দ্বারা গঠিত হয়েছে সেগুলো দেখবো। অর্থাৎ আমরা জানি পদার্থগুলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, 3টা পরমাণুর পার্ট দ্বারা গঠিত। ইলেকট্রনের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাই, ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব, ঠিক আছে। প্রোটনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু, ঠিক আছে, প্রোটনের চার্জ, ইলেকট্রনের চার্জ, ঠিক আছে, 1.6 × 10⁻⁻19 কুলম্ব, ঠিক আছে। ইলেকট্রনের ভরগুলো একটু দেখে রাখো, ঠিক আছে, ভরটা একটু দেখে রাখো, 9.1 × 10⁻31 কেজি, ঠিক আছে। এগুলো একটু ভালো করে দেখে রাখো। সো এই জিনিসগুলো একটু ভালো করে পড়বা। তারপরে হচ্ছে প্রোটন আর নিউট্রনকে যোগ করে আমরা যে নিউক্লিয়াস পাই, নিউক্লিয়াসকে আবিষ্কার করছিল রাদারফোর্ডের পরমাণুর মডেল, ঠিক আছে। এখান থেকে আরেকটা জিনিস একটু দেখো, রাদারফোর্ডের পরমাণুর মডেল, রাদারফোর্ড প্লাস বোরের পরমাণুর মডেল, ঠিক আছে, রাদারফোর্ড প্লাস বোরের পরমাণুর মডেল, ঠিক আছে, রাদারফোর্ড প্লাস বোরের পরমাণুর মডেল। এগুলো একটু ভালো করে পড়ো, ঠিক আছে, এগুলো পড়তে পারলে মোটামুটি হয়ে যাবে। আমাদের শরীরে কত ধরনের মৌল আছে, আমাদের শরীরে কত ধরনের মৌল আছে, আমাদের শরীরে টোটাল মৌল আছে কতটা, 26টা, ঠিক আছে, আমাদের টোটাল 26 ধরনের মৌল আছে। প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কত, ভাই প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা হচ্ছে 98টা, ঠিক আছে। 98 থেকে আমি যদি 118 বাদ দিই, 118 বাদ দিই, তাহলে কত, 118
বিয়োগ 98, ঠিক আছে। তার মানে আমার বাকি যে মৌলগুলো থাকে, ঠিক আছে, সেগুলো হচ্ছে, এটা হচ্ছে আমার কি প্রকৃতিতে পাবো, প্রকৃতিতে, ঠিক না? তাহলে এখান থেকে, ঠিক আছে না, তার মানে বাকি 20টা হচ্ছে আমার কি কৃত্রিম, ক্লিয়ার? তার মানে 98টা হচ্ছে আমার কি প্রকৃতিতে পাওয়া মৌল, ঠিক আছে। তারপর এটাতে চলে যায় ক্যালসিয়াম 2+ এর ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা কত? ভাই ক্যালসিয়াম 2+, ক্যালসিয়ামের আগে পারমাণবিক সংখ্যাটা একটু লিখি চলো। ক্যালসিয়াম, ঠিক আছে, ক্যালসিয়ামের হচ্ছে 20, তার মানে আমি লিখতে পারি 1s2 2s2 2p6 3s2 3p6 2 4 10 12 18 3d2, ঠিক আছে, 10টা। তার মানে দেখো 2 4 10 12 18 20, ঠিক আছে, 20টা। তার মানে দেখো ক্যালসিয়ামের শেষ অরবিটালে ইলেকট্রন আছে কয়টা? এই যে 6 2 8 2 10টা। তার মানে এখান থেকে যদি 2টা ইলেকট্রন চলে যায়, তার মানে এই 2টা ইলেকট্রন বাদ হয়ে যাবে, ঠিক না? তার মানে 18 হয়ে যাবে, 20 থেকে 2টা ইলেকট্রন বাদ চলে গেল, ঠিক আছে। তার মানে প্রোটনের চার্জ বেশি হয়ে যাবে, ঠিক না? তার মানে এখানে 18টা ইলেকট্রন থাকবে। তার মানে এটার আনসার হবে কত? 18। আশা করতেছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে। পরেরটাতে চলে যায়। নিচের কোনটি আইসোবার? ভাই আইসোবার মানে কি? আইসোবার মনে রাখবা 3টা টার্মস আছে, কি কি? একটা হচ্ছে যে আইসোবার, একটা হচ্ছে আইসোটপ, একটা হচ্ছে আইসোটোন, ঠিক আছে। দেখো এখন ভাই কোনটা দ্বারা কি বোঝাচ্ছে? আইসোবার, বার মানে কি ভাই? বার মানে হচ্ছে ভর সংখ্যা। বার মানে কি? বার মানে হচ্ছে ভর সংখ্যা, ঠিক আছে। ভর সংখ্যা কি হবে স্যার? ভর সংখ্যা সমান হবে। ভাই আইসোটোপ, টোপ মানে কি ভাই? টোপ মানে হচ্ছে আছে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা কি হবে স্যার? প্রোটন সংখ্যা সমান হবে, ঠিক আছে, প্রোটন সংখ্যা সমান হবে। আইসোটোন, টোন মানে কি? টোন মানে হচ্ছে নিউট্রন সংখ্যা, কি হবে স্যার? নিউট্রন সংখ্যা কি হবে? সমান হবে, ঠিক আছে। তাহলে দেখো তো এই জায়গার মধ্যে কি, এখানে 64 আর 64, আমি যদি বলি যে সোডিয়াম লিখলাম, সোডিয়ামের হচ্ছে 23 আর 11 দিলাম, তাহলে এটা কি ওর ভর সংখ্যা না? অবশ্যই ভাই আপনি বলবেন যে এটা ওর ভর সংখ্যা। তার মানে এখানে এই ভর সংখ্যাটা কি হলো? ভর সংখ্যা সমান, ঠিক আছে। তাহলে এটার আনসার হবে কি খ নাম্বারটা। খুব ইজি এবং খুব সিম্পল ম্যাথ, ঠিক আছে। এবং এই জিনিসগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে। 19q ইলেকট্রনের শেষ কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? আমরা জানি কৌণিক ভরবেগ mvr ইজ ইকুয়াল টু nh ডিভাইডেড বাই টুয়াইস পাই। তাহলে 19qর ক্ষেত্রে এই জিনিসটা উল্টাই যাবে, তার মানে এটা কি হয়ে যাবে? 2h ডিভাইডেড বাই টুয়াইস পাই, ঠিক আছে, 2h ডিভাইডেড বাই পাই, ঠিক আছে। তাহলে দেখো তো এটার আনসার কি আছে? 2h ডিভাইডেড বাই পাই। প্লাঙ্কের ধ্রুবক কত? আমরা জানি প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে 6.626 × 10⁻34 কেজি, ঠিক আছে, ms ইনভার্স 1। শেষ। ফেরাসের শেষ শক্তি স্তরের শেলে কয়টি ইলেকট্রন থাকে? আমরা জানি ফেরাসের ক্ষেত্রে টোটাল ইলেকট্রনের সংখ্যা হচ্ছে Fe, ঠিক আছে, তার মানে 26টা, ঠিক আছে, 26, ঠিক আছে, 26টা ইলেকট্রন হচ্ছে যে কি আছে? 26টা ইলেকট্রন থাকে, ঠিক আছে। তো এখন যদি আমি বলি যে হচ্ছে যে স্যার 26টা ইলেকট্রন যে আমি ইউজ করতেছি, ঠিক আছে, তো 26টা ইলেকট্রনের জন্য আমি কিভাবে লিখতে পারি? 2 8 10 10 আর 18 কত? 10-এর সাথে 18 যোগ করলে 28, কিন্তু এখানে তো 28 হবে না, এখানে হবে কত? 16। তার মানে শেষ অরবিটালে যদি আমি m শেলের ইলেকট্রন জানতে চাই, সেক্ষেত্রে কয়টা ইলেকট্রন থাকবে ফেরাসের ক্ষেত্রে? m শক্তি স্তর মানে 3 নম্বর শক্তি স্তরে, ঠিক না? 3 নম্বর শক্তি স্তরে ওর কত? 16টা ইলেকট্রন থাকার কথা। কিন্তু যদি ফেরাস, যেহেতু ফেরাস 2+ যখন হয় তখন 2টা ইলেকট্রন চলে যায়, তার মানে এখানে বাকি থাকবে 14টা ইলেকট্রন। ভালো করে খেয়াল করো, ঠিক আছে। যেখানে সমান সংখ্যক ইলেকট্রন দিয়ে বিদ্যমান নিচের কোন সেটটি? সমান সংখ্যক ইলেকট্রন, একটু খেয়াল করো তো এই জিনিসটা, যে সমান সংখ্যকের মধ্যে আমি যদি বলি আর্গন, আর্গনের হচ্ছে 18 ইলেকট্রন, 18টা ইলেকট্রন, ঠিক আছে। সালফার, সালফারের কত ভাই? 16টা, ঠিক আছে। তাহলে 16 যোগ 2, তার মানে কত? সালফার 18টা হয়ে গেল না? তারপরে পটাশিয়ামের হচ্ছে যে 19টা, 19 বিয়োগ 1 সমান পটাশিয়ামের কত? 18টা। তার মানে এটার আনসার কিন্তু কি হয়ে যাবে? 3 হয়ে যাবে, ঠিক আছে। একটু ভালো করে খেয়াল করে, এগুলো খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। 3D অরবিটালের ক্ষেত্রে n ও l এর ভ্যালু কোনটা হবে? ভাই 3D অরবিটালের ক্ষেত্রে 3D, ঠিক আছে, 3D অরবিটাল, ঠিক না? তো 3D এর ক্ষেত্রে আমি কি লিখতে পারবো? d অরবিটালের ক্ষেত্রে আমাকে l এর ভ্যালু বের করতে হবে। তো আমরা জানি d অরবিটালের সাথে 2 যদি যোগ করো, n এর ভ্যালুটা যদি আমার 2 হয়, তাহলে আমি এই ক্ষেত্রে d অরবিটালের ক্ষেত্রে লিখতে পারি কি এই জায়গায় যে হচ্ছে 3D, ঠিক আছে। তার মানে n এর ভ্যালু আগে 3, মানে n এর ভ্যালু 3 আছে, ঠিক আছে ভাই। n এর ভ্যালু 3 থাকলে sp
ডি এফ, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তার মানে ডি এর ভ্যালু অবশ্যই 2, এন এর ভ্যালু অবশ্যই 3। তার মানে এই জায়গা থেকে আমি কি লিখতে পারি দেখো তো, তার মানে 3, এল এর ভ্যালু হচ্ছে 2, ঠিক আছে। আশা করতেছি বুঝতে পারছো। পরেরটাতে আমরা চলে যাই রাসায়নিক, ঠিক আছে, পর্যায় সারণী, ঠিক আছে। চতুর্থ অধ্যায়ে চলে আসলাম। পর্যায় সারণী খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখানে আমরা পর্যায় সারণী বিভিন্ন মৌলগুলো নিয়ে আলোচনা করব, মৌলের যে ডিটেলস ভ্যালুগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো, এবং মৌল থেকে কিভাবে আসলে আমরা বিভিন্ন ধরনের ধর্ম বা রাসায়নিক ধর্ম জানতে পারি সেই জিনিসগুলো আলোচনা করব, ঠিক আছে। সো পর্যায় সারণী আমরা প্রথম এমসিকিউতে চলে যাই। কথা না বলে, আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি? আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি কি ভাই? আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন কি? বিন্যাস, ঠিক আছে। ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে। ইলেকট্রন বিন্যাস। তারপর একটা এমসিকিউতে চলে আসো, যে হচ্ছে পর্যায় সারণীর অষ্টক সূত্র কে দিয়েছে, সবসময় মনে রাখবা অষ্টক সূত্র, ঠিক আছে, বা অক্টেট রুল। অক্টেট রুল দিছিল কে? বিজ্ঞানী কি? বিজ্ঞানী কি নাম? নিউল্যান্ড, ঠিক আছে। বিজ্ঞানী নিউল্যান্ড, ঠিক আছে। বিজ্ঞানী কোন বিজ্ঞানী দিছিল? বিজ্ঞানী নিউল্যান্ড দিছিল, ঠিক আছে। তারপরটাতে চলে আসি, মেন্ডেলিভের পর্যায় সারণীর মূল ভিত্তি কি ছিল? মেন্ডেলিভ যখন করতেছিল পর্যায় সারণীটাকে, তখন তার মূল ভিত্তি ছিল পারমাণবিক ভর সংখ্যা। পারমাণবিক ভর সংখ্যা, ঠিক আছে, বা পারমাণবিক ভর, ঠিক আছে। তারপরটাতে চলে আসি, যে তারপরে চতুর্থ এবং পঞ্চম সারণীতে কয়টি করে মৌল আছে এটা একটু মনে রাখো, ঠিক আছে। চতুর্থ পঞ্চম সারণীতে চতুর্থ এবং পঞ্চম যেটা আছে মৌল, ওইখানে 22টা করে মৌল আছে, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখো। তারপরটাতে চলে আসি আমরা, ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুযায়ী গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে কোন মৌলটি ব্যতিক্রম? আমরা জানি যে হিলিয়াম, ঠিক আছে। হিলিয়ামটা কি গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে ব্যতিক্রম? কারণ কি আমরা জানি হিলিয়ামের শেষ অরবিটালে ইলেকট্রন আছে কয়টা? ইলেকট্রন আছে 2টা, ঠিক আছে। তার মানে নর্মালে হয়ে যাচ্ছে 1s2। ওর গ্রুপটা হওয়ার কথা ছিল কি? গ্রুপ 1-এ পড়ার কথা ছিল, ঠিক আছে। কিন্তু পর্যায় হচ্ছে যে, ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ে, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে ওর গ্রুপটা কি হয়ে যায়? নিষ্ক্রিয় গ্রুপে পড়ে যায়, ঠিক আছে। কোন গ্রুপে পড়ে ভাই? নিষ্ক্রিয় গ্রুপে পড়ে, ঠিক আছে। কিন্তু ও হচ্ছে আসলে নিষ্ক্রিয় গ্রুপে পড়ে যায়, ঠিক আছে। তারপর এটাতে চলে আসি, এই পর্যায় সারণীতে একটি পর্যায়ে খণ্ডিত অংশ এই মৌলটির, ঠিক আছে, এই মৌলটি সাধারণ পর্যায়ে, ঠিক আছে, সাধারণ পর্যায়ে অবস্থান রয়েছে, ঠিক আছে। তার মানে এই মৌলটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তার মানে দেখো, আমরা জানি যে হচ্ছে যে স্ক্যান্ডিয়াম, ঠিক আছে, এই মৌলটি কোন পর্যায়ে আছে, ঠিক আছে। আমরা জানি স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম, ঠিক আছে, পটাশিয়াম, এগুলো সব হচ্ছে 4 নম্বর পর্যায়ে, ঠিক আছে, চতুর্থ নম্বর পর্যায়ে। তার মানে এটার আনসার হবে কত? চতুর্থ পর্যায়ে। পরের স্লাইডে চলে আসি, কোন ক্যাটায়নটির আকার সবচেয়ে ছোট? ভাই ছোট মানে কি? ছোট মানে হচ্ছে যে ইলেকট্রন কাছাকাছি থাকবে, ঠিক আছে। ইলেকট্রনগুলো কি থাকবে? ইলেকট্রনগুলো পজিটিভের কাছাকাছি থাকবে। তার মানে দেখো, সোডিয়ামের ক্ষেত্রে আমি কি লিখতে পারি? সোডিয়ামের ক্ষেত্রে আমি লিখতে পারি সোডিয়াম প্লাস মানে কত? 10টা ইলেকট্রন থাকবে। পটাশিয়াম প্লাসের ক্ষেত্রে কি? পটাশিয়ামের ক্ষেত্রে দেখা যাবে যে 18টা ইলেকট্রন থাকবে, একটা ইলেকট্রন চলে যাবে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখা যাবে কি ভাই? 12টা ইলেকট্রন থেকে 11টা হয়ে যাবে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হয়ে যাবে ভাই? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 13, ঠিক আছে। তার 13 থেকে 3 বাদ দিলে কি হয়ে যাবে? অ্যালুমিনিয়াম 10, ঠিক আছে, অ্যালুমিনিয়াম 10। এখন দেখো, তার মানে এটাও হবে না, এটাও হবে না, এটা আনসার, ঠিক আছে। এই দুইটার মধ্যে কি হবে ভাই? অ্যালুমিনিয়াম আর সোডিয়ামের মধ্যে অবশ্যই অ্যালুমিনিয়ামের আকারটা কি হবে? অ্যালুমিনিয়াম, সোডিয়াম, ঠিক আছে। সোডিয়ামটা কি? যেহেতু ধাতু, তার মানে সোডিয়ামের আকারটা বড়, অ্যালুমিনিয়াম একটা ছোট। তার মানে অ্যালুমিনিয়ামটা ছোট, তার মানে ইলেকট্রনের ম্যাগগুলো কি হবে? খুব কাছাকাছি হবে। তার মানে এখানে সবচেয়ে আকার ছোট হচ্ছে অ্যালুমিনিয়াম 3+-এর। আশা করতেছি তোমরা এটা বুঝতে পারছো। নিচের কোন মৌলটি ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম? ঠিক আছে, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে, ঠিক আছে, বাটিতে রাখো, ঠিক আছে, বাটিতে রাখো। তার মানে এখান থেকে দেখো তো, এখান থেকে কি সরিয়ে, তার মানে স্ট্রনশিয়ামটা না, ঠিক আছে। তার মানে এটার আনসার কি হবে? ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম। আমাদের নিচের দিকে ইলেকট্রন আসক্তি কমতে থাকে, ঠিক আছে, উপর থেকে নিচের দিকে নামার সময়, কারণ পরমাণু শক্তি স্তর বৃদ্ধি পায়, শক্তি স্তর বাড়লে ইলেকট্রনগুলো দূরে সরতে থাকে। ওই ইলেকট্রনগুলো দূরে সরার কারণে ইলেকট্রনগুলো তার পরমাণু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বা পরমাণু অরবিটাল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক আছে। পরের স্লাইডে আমরা চলে যাই, ঠিক আছে। পরের চ্যাপ্টারটাতে আমরা চলে আসি, সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। আসলে এই চ্যাপ্টারে আমরা দেখবো যে রসায়নে বিভিন্ন পরমাণুগুলো কিভাবে একে অপরের সাথে বন্ধন বিল্ড আপ করতেছে বা বন্ধন ক্রিয়েট করতেছে। এই চ্যাপ্টারটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো, রাসায়নিক বন্ধনের প্রথম স্লাইডে আমরা চলে আসলাম, ওকে।
কোনটির যোজনী ও যোজনী ইলেকট্রন ভিন্ন, ঠিক আছে? যোজনী এবং যোজনী ইলেকট্রন ভিন্ন। দেখো যারা একাধিক পরমাণু বা একাধিক যোজনী প্রদর্শন করে তাদের কি হয়, যোজনী এবং যোজনী ইলেকট্রন ভিন্ন হয়। আমি যদি বলি অক্সিজেনের ক্ষেত্রে ভাই কি বলতে পারো, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। তার মানে আমরা যদি নর্মাল অক্সিজেনকে বিন্যাস করি সেক্ষেত্রে দেখা যাবে স্যার কি 2, ঠিক আছে? তার দ্বিতীয় অরবিটালে কয়টা? 8টা ইলেকট্রনের মধ্যে তার 6টা থাকবে, ঠিক না? তার মানে আমার টোটাল যে নর্মাল যারা করতাম, ঠিক আছে, 9 10-এ, সেভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি। কিন্তু যখন আমাদের আধুনিক ইলেকট্রন বিন্যাস হয়ে গেল, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কিভাবে দেখতে পারি দেখো তো। অক্সিজেন 8-এর ক্ষেত্রে আমরা আধুনিক ইলেকট্রন বিন্যাসে দেখতে পারি 1s2 2s2 2p কত? 2p হচ্ছে 4। তার মানে 4 2 6 6 2 8টা, ঠিক না? তাহলে এই যে পি অরবিটাল, ভাই পি অরবিটালকে যদি উত্তেজিত করেন তাহলে কি হবে দেখো তো। 3টা অরবিটাল পাবো, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে কি ভাই জেড অরবিটাল পাবেন। তাহলে এক্স অরবিটালে একটা, ওয়াই অরবিটালে একটা, জেড অরবিটালে একটা, তার মানে 3টা কি পাইলাম? 3টা আমি ইলেকট্রন পাইলাম সিঙ্গেল। তারপরে দেখো তো এখানে আরেকটা অরবিটাল আছে না, ঠিক আছে? তার মানে তো এখানে 3টে ইলেকট্রন দিলেন, তার মানে এখানে আরেকটা ইলেকট্রন হলো। তার মানে দেখো তো এখানে সিঙ্গেল ইলেকট্রন কয়টা আছে? 2টা আছে। তার মানে এর যোজনী কত? 2 প্রদর্শন করতেছে। ভালো করে খেয়াল করো। আবার যখন হচ্ছে যে আমার সিঙ্গেল ইলেকট্রনগুলো আলাদা হয়ে যাবে, অর্থাৎ এই জায়গায় যদি আমি ডাবল ইলেকট্রনগুলোকে আলাদা করি, এখান থেকে আবার আরেকটা ইলেকট্রন কি, এই যে 2টা ইলেকট্রন মিলে একটা ইলেকট্রনের মুড নিবে না? তার মানে এই ক্ষেত্রে আমার দেখা যাবে যে কয়টা ইলেকট্রন কিনলে হচ্ছে স্যার, শেষ অরবিটালে 4টে ইলেকট্রন, ঠিক আছে? 4টে ইলেকট্রন মিললে হচ্ছে, অর্থাৎ তাদের 2 এবং 4 এই 2টা যোজনী কি করতে পারি আমরা? দেখতে পারি। সো এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখো, ঠিক আছে? এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখো। তার মানে এটার অ্যান্সার হবে কি ভাই? এটার অ্যান্সার হবে অক্সিজেন। তারপর এটাতে চলে আসি, কোনটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে? পরিবর্তনশীল, সেম প্রসিডিউর ভাই, সেম প্রসিডিউরের ম্যাথ, ঠিক আছে? ফেরাস কয়টা? 2টা যোজনী প্রদর্শন করতে পারে।
আসসালামু আলাইকুম। এসএসসি রসায়ন শেষ মুহূর্তের ফাইনাল সাজেশন এবং এমসিকিউ ওয়ান শট ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এইচআর হাবিব এবং সেকেন্ড পার্টে আমরা ষষ্ঠ অধ্যায় থেকে শুরু করছি। ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। প্রথমেই যে এমসিকিউটি এখানে রয়েছে সেটি হচ্ছে তুতের সংকেত কোনটি। তুতে এটা হচ্ছে একটা বাণিজ্যিক নাম, এর আরেকটা নাম আছে সেটা হচ্ছে ব্লুবিট টিয়াল বলা হয়। তুতে বা ব্লুবিট টিয়াল বলা হয়। এই ব্লুবিট টিয়াল বা তুতের রাসায়নিক সংকেত হচ্ছে কপার সালফেট ইন্টু 5 অণু পানি। কপার সালফেট ইন্টু 5 অণু পানি, এটা হচ্ছে ব্লুবিট টিয়াল বা কপার। দেখো এই যে কপার সালফেট ইন্টু 5 অণু পানি আছে গোড়া নাম্বার অপশনে, তাহলে রাইট অ্যান্সার কি গোড়া। এর পরের এমসিকিউটা খেয়াল করো, 24 গ্রাম ম্যাগনেসিয়াম, কয় গ্রাম ম্যাগনেসিয়াম? 24 গ্রাম ম্যাগনেসিয়াম। প্রশ্ন কি 24 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে? 24 গ্রাম অক্সিজেন, তাহলে আমরা সেক্ষেত্রে ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়াটা আমরা লিখে ফেলি। ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়াটা যদি লিখি এরকম হয় 2MgO, তাহলে এই বিক্রিয়া থেকে আমরা দেখতে পাচ্ছি যে 24 গ্রাম ম্যাগনেসিয়াম 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এখানে একটা নির্দিষ্ট পরিমাণ উৎপন্ন করে। তাহলে এখানে 24 গ্রামের কথাই বলছে, 24 গ্রাম 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। কত? 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। এরপরের প্রশ্ন, একটি হাইড্রোকার্বনে কার্বনের পরিমাণ হচ্ছে 85.71% হলে যৌগটির স্থূল সংকেত কি? দেখো এই যৌগটার স্থূল সংকেত বের করার জন্য প্রথমে এই যেহেতু যৌগটার মধ্যে হাইড্রোকার্বনের কথা বলছে তাহলে এবং কার্বনের পরিমাণ দেওয়া আছে, এইখানে যে শতকরা পরিমাণ আছে এই শতকরা পরিমাণকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। তাহলে কার্বনের পরিমাণ দেওয়া আছে কত? 85.71। এটারে কার্বনের পারমাণবিক ভর 12 দ্বারা ভাগ করব। যেহেতু যৌগটা হাইড্রোকার্বন, বাকি আছে কতটুকু? বাকি হচ্ছে 100 থেকে 85.71 বাদ দাও। 85 বাদ দিলে হচ্ছে 15, আর ওইটা বাদ দিলে হলো 14 পয়েন্ট কত? 29। এই 14.29% আছে হাইড্রোজেন, এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, এটা দ্বারা ভাগ করতে হবে, এবং এরপরে যে প্রাপ্ত ভাগফল পাওয়া যাবে এই ভাগফলকে এই দুইটা ভাগফলের মধ্যে যেটা ক্ষুদ্রতম ভাগফল সেটা দ্বারা ভাগ করতে হবে, এবং ভাগ করার পরে যে সংখ্যাগুলো আসবে সেগুলাই হচ্ছে কার্বন আর হাইড্রোজেনের সংখ্যা। এবং সেক্ষেত্রে এখানে যদি এমন আসে যে এখানে কি আসলো, যে 1 আসলো, বা এখানে তো এখানে দেখো ভাগফলগুলো বের করে যদি এমন হইলো যে এখানে কার্বনের পরিমাণ হচ্ছে 3 আসলো, হাইড্রোজেনের সংখ্যা আসলো 1, তাহলে যৌগটার সংকেত C3H। আমি জানি না এটা C3H হবে কিনা, ক্যালকুলেশনটা করা লাগবে। তাহলে প্রথমে কি করবা, কার্বন এবং মানে শতকরা পরিমাণগুলোকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করবা। স্টেপ 2তে কি করবা, ওই ভাগফলগুলোর মধ্যস্থিত সর্বনিম্ন যে ভাগফলটা সেই ভাগফল দিয়ে ওই ভাগফলগুলোকে আবারও ভাগ করবা। ভাগ করার পর যে পূর্ণ সংখ্যা আসবে সেই পূর্ণ সংখ্যাটাই হলো এখানে ওই যৌগে ওই মৌলগুলার পরিমাণ বা পরমাণুর সংখ্যা। এরপরে ওগুলো একত্রে খালি লিখে দিবা, এটা এভাবেই সংকেত লেখা হয়ে যাবে। এরপরে 1 লিটার সালফিউরিক অ্যাসিডের ডেসিমোলার দ্রব্যের পরিমাণ কত হবে আর কি। তাহলে এখানে কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে 1 লিটার। 1 লিটারে আমরা 1000 মিলিলিটার বলতে পারি। সালফিউরিক অ্যাসিড বলার কারণে আমরা আণবিক ভর লিখতে পারি 98। ডেসিমোলার এর ঘনমাত্রা হয় সাধারণত 1/10, 10 ভাগের 1 ভাগ, দ্যাট মিনস 0.1 মোলার। এখানে দ্রব্যের পরিমাণ কত, দ্যাট মিনস W ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা কি জানি, W সমান হচ্ছে SMB ভাগ 1000। W সমান কি SMB ভাগ 1000। তাহলে SMB ভাগ 1000 যদি করা যায়, এখানে সবগুলোর মান আছে, বসাইলেই কিন্তু এখানে দ্রব্যের পরিমাণ বের হয়ে যাবে। এরপরের প্রশ্ন, 100 মিলিলিটার দ্রবণের 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত? এই আগের সূত্র দিয়ে আমরা করতে পারবো। এখানে একটু সাজায় দিতেছি 100 মিলিলিটার, তার মানে এটা দ্রবণের আয়তন দেওয়া আছে 5 গ্রাম, মানে দ্রব্যের ভর দেওয়া আছে, এটা W দেওয়া আছে। দ্রবণের ঘনমাত্রা মানে S বের করতে কইছে, আর আণবিক ভর সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হলো 40। তাহলে আমরা জানি S ইকুয়াল হচ্ছে 1000 W ভাগ
এমবি। এই সূত্রের মধ্যে দেখো বির মান দেওয়া আছে, ডব্লিউ এর মান দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে, বসাই দিলে এস এর মান বের হয়ে যাবে। পরের এমসিকিউ খেয়াল করো, একটা চিত্র দেখতে পাচ্ছ, উদ্দীপকের দ্রবণের সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত। এই যে চিত্রটা দেওয়া আছে এবং এই চিত্রের মধ্যে 100 মিলি 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, প্রশ্ন হলো এটার পরিমাণ কত। পাশে একক দেওয়া আছে গ্রাম এককে, অর্থাৎ আমরা দ্রব্যের ভর বের করতে হবে। এখানেও সেম টু সেম দ্রব্যের ভর বের করতে হবে। তাহলে দ্রব্যের ভরের একক কি, সূত্র কি, ডব্লিউ সমান এস এমবি ভাগ 1000। প্রশ্ন হলো এস এমবি আছে কিনা। হ্যাঁ, এস এর মান দেওয়া আছে 0.5 মোলার, এম এর মান দেওয়া আছে আণবিক ভর সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা সংকেত দেখেই জানি সোডিয়াম হাইড্রোক্সাইড 40, বির মান আয়তন বইলেই দিছে 100 মিলি, 100 মিলি এবং নিচে হচ্ছে 1000। এটার ক্যালকুলেশন করলে যত আসে ততই হবে রাইট অ্যান্সার। এর পরের প্রশ্ন খেয়াল করো, রাসায়নিক বিক্রিয়া থেকে, সপ্তম অধ্যায় থেকে রাসায়নিক বিক্রিয়ার প্রথম যে প্রশ্নটি রয়েছে, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া প্রস্তুত হয়েছে এবং 92 কিলোজুল তাপ প্লাস আকারে দেওয়া আছে। তার মানে উৎপাদে গিয়া 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে কি হবে। এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া। কি ধরনের বিক্রিয়া এটা? তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া যদি আরো তাপ বৃদ্ধি করো তাহলে বিক্রিয়া সামনের দিকে না যায় পশ্চাৎ দিকে যাবে, অর্থাৎ উৎপাদন হ্রাস পাবে, অর্থাৎ উৎপাদন কমে যাবে, তার মানে বিক্রিয়ক বৃদ্ধি পাবে। ঠিক আছে, অর্থাৎ বিক্রিয়া পেছনের দিকে যাবে, হয় এভাবে আনসার হবে, অথবা উৎপাদন হ্রাস পাবে, একই কথা। উৎপাদন হ্রাস আছে, পেছনের দিকে যাবে, এরকম অপশন দেওয়া নাই। এর পরের প্রশ্ন, ডাইক্রোমোহেপ্টক্সাইড এর ক্ষেত্রে ক্রোমিয়ামের জারণ মান কত। দেখো, কোনো যৌগের মোট জারণ মান হলো 0 মনে রাখতে হবে, আর কোনো আয়নের মোট জারণ মান হবে ওই যৌগর ওই আয়নটার আয়নের সংখ্যার সমান। দেখো এখানে ক্রোমেটের -2 জারণ মান দেওয়া আছে, তাহলে মোট জারণ মান হবে -2। ক্রোমিয়ামের জারণ মান বের করতে বলছে, ধরি ক্রোমিয়ামের জারণ মান x। ক্রোমিয়ামের পরমাণু আছে 2টা, অক্সিজেনের পরমাণু আছে 7টা, অক্সিজেনের -2 গুণন 7, তাহলে এই ক্যালকুলেশনটুকু করলে কত হয়, 2x মানে 7 2 গুণা 14, তাহলে ওই পাশে গেলে -2 -14, ওই পাশে গেলে +14, দ্যাট মিনস হচ্ছে 12। তাহলে 2x সমান কি হইল, 12 হইল। তার মানে x ইকুয়াল কত, 12 রে 2 দ্বারা ভাগ করলে 6, x ইকুয়াল 6। এই যে x +6, এটা হচ্ছে কি ক্রোমিয়ামের জারণ মান। এরপরের খেয়াল করো, নিচের বিক্রিয়াটি কোন প্রকারের। দেখো, ফেরাস সালফেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ফেরিক হাইড্রোক্সাইড যদি তৈরি করতো তাহলে আয়রনের জারণ মানের চেঞ্জ হইতো, তাহলে রেডক্স বলা যাইতো। কিন্তু এখানে সেরকম পরিবর্তন হয় না। আয়রনের জারণ মান এখানে সবারই জারণ মান সেম আছে, বাট এখানে সোডিয়াম সালফেট এটা একটা ভারী পদার্থ এবং এটা দ্রবণে অদক্ষেপ করে, এবং যেই কারণে এই বিক্রিয়াটাকে বলা হয় অদক্ষেপণ বিক্রিয়া। কোনটি জারণ সম্ভব নয়, এটার মধ্যে বলছে কোনটা। দেখো, জারণ মানে জানি কি, ইলেকট্রন দান বা ইলেকট্রনের সারণ, ইলেকট্রনের সারণ, এরকম একটা ভাষা আছে। তো তাহলে জারণ সম্ভব নয় মানে ইলেকট্রন দান করা সম্ভব নয়, এখানে কার জন্য। সালফারের জারণ মান আছে 2 4 6, 2 হয়েছে, এখানে +2 আছে, তাহলে +4 হইতে পারে, +6 হইতে পারে, তার মানে এটা জারণ সম্ভব। কপারের জারণ মান হইলো +1 +2, তাহলে +1 আছে +2 হইতে পারে, জারণ মানে আরো একটা ইলেকট্রন দান করতে পারে। আয়রন 2+ আছে, আর একটা ইলেকট্রন দান করে আয়রন 3+ হতে পারে, বাট আয়রন 3+ আছে, 3টে ইলেকট্রন অলরেডি দান করে ফেলছে, এর সর্বোচ্চ ইলেকট্রন দান করার ক্ষমতাও 3, তাহলে এখানে 3+ অলরেডি আছে, তাহলে এটার দান করা সম্ভব না, তার মানে এটার জারণ সম্ভব না। রাইট অ্যান্সার হচ্ছে খ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের এমসিকিউটি খেয়াল করো, কোনটি জারক পদার্থ। জারক পদার্থ কাকে বলে? যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে, যে পদার্থ ইলেকট্রন দান করে দেয় বা ইলেকট্রন ত্যাগ করে তাকে বিজারক পদার্থ বলে। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোন পদার্থটা ইলেকট্রন গ্রহণ করবে সেটাই হচ্ছে জারক পদার্থ। দেখো, জিঙ্ক বর্তমানে যে অবস্থাতে আছে, জিঙ্ক একটা মেটাল বা ধাতু অবস্থাতে আছে, এখান থেকে জিঙ্ক 2টি ইলেকট্রন দান করলে জিঙ্ক 2+ হইতে পারবে, তাহলে জিঙ্ক কিন্তু ইলেকট্রন গ্রহণ করবে না, বরঞ্চ দান করার সম্ভাবনা রয়েছে। ক্লোরাইড বর্তমানে যে অবস্থায় আছে, যে একটা ইলেকট্রন গ্রহণ করে এটা ক্লোরাইড আয়নে পরিণত হয়েছে। এখন এই অবস্থা থেকে একটা ইলেকট্রন আবার গ্রহণ করতে পারবে না, তো অলরেডি একটা গ্রহণ করেই ফেলছে, তাহলে এটাও কি হবে না, জারক পদার্থ হবে না। এই অক্সিজেন 2- এটাও ঠিক সেম, 2টা ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন 2- আয়নে পরিণত হয়েছে, অষ্টক পূরণ আছে, এটা আর ইলেকট্রন গ্রহণ করবে না। বাট কপার 2+ বর্তমান যে অবস্থাতে আছে, অর্থাৎ একটা ইলেকট্রন এখানে কম রয়েছে, একটা ইলেকট্রন সে দান করছে, সে এখন ওই দান করা ইলেকট্রনটা যদি গ্রহণ করে তাহলে কপার ধাতুতে পরিণত হবে। একটা ইলেকট্রন গ্রহণ করলে সে কি হবে, কপার ধাতুতে পরিণত হবে। তাহলে কপার হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, এজন্য কপার আয়নটাই হচ্ছে এখানে জারক। এরপরের এমসিকিউ, কোনটি জারক এবং বিজারক উভয় রূপে ব্যবহৃত হয়। জারক এবং বিজারক উভয় রূপে ব্যবহৃত হইতে পারে SN2+। দেখো, SN2+
প্লাস দুইটা ইলেকট্রন দান বর্তমানে করা অবস্থাতে আছে, যদি সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে এসএন হবে, যদি আরো দুইটা ইলেকট্রন দান করে তাহলে SN4+ হবো। তাহলে SN2+ হলো জারক এবং বিজারক উভয় হিসেবে ব্যবহার হইতে পারে। পারক্সাইড যৌগ অক্সিজেনের জারণ সংখ্যা কত? দেখো পারক্সাইড যৌগগুলা যেমন H2O2, হাইড্রোজেন পারক্সাইড, এই সকল যৌগ অক্সিজেনের জারণ মান সাধারণত -1 হয়, বাট সুপার অক্সাইডে হাইড্রোজেনের জারণ মান -1/2 হয়। এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। এরপরের আমরা অষ্টম অধ্যায় থেকে এমসিকিউ সলভ করব। অষ্টম অধ্যায় হচ্ছে রসায়ন এবং শক্তি। রসায়ন ও শক্তি থেকে প্রথম যে এমসিকিউটি রয়েছে কোনটি? ব্রাইন। সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণকে আসলে ব্রাইন বলা হয়। তাহলে ব্রাইন হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ। গাঢ় মানে কি? এই যে এইটা হবে ক নাম্বারটা, কনক হবে। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড, তারপর এটা হবে। চুনের পানির সংকেত কি? এখানে ইন্টারেস্টিং প্রশ্ন আসে যেটা পরীক্ষাতে প্রায় আসে। চুনের পানি এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, আর চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, আর চুনা পাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এখানে কয়েকটা প্রশ্ন পাওয়া যাচ্ছে। একটা হচ্ছে চুনের পানি বা চুনের দ্রবণ ক্যালসিয়াম হাইড্রক্সাইড, চুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, চুনা পাথর যেটা এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। আশা করি বুঝতে পেরেছো। হাইড্রোজেনের বন্ধন শক্তি কত? মুখস্থ মান 435 কিলোজুল পার মোল। এরপরের কোশ্চেনটি খেয়াল করো, কোন অণুটি ভাঙতে অধিক শক্তির প্রয়োজন হয়? যেটার বন্ধন শক্তি বেশি ওইটা ভাঙতে বেশি শক্তি প্রয়োজন হবে। এখানে অক্সিজেনের বন্ধন শক্তি সবচাইতে বেশি, এজন্য অক্সিজেনের কি হবে? ভাঙতে বেশি শক্তির প্রয়োজন হবে। ফটোকেমিক্যাল স্মোক সৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস? ফটোকেমিক্যাল স্মোক সৃষ্টির জন্য মূলত কার্বন মনোক্সাইড গ্যাসটি দায়ী। কোনটি মধ্যম মানের সক্রিয় ধাতু? মধ্যম সক্রিয় ধাতু তিনটা, তার মধ্যে জিঙ্ক, লেড এবং আয়রন। তার মধ্যে জিঙ্ক এখানে আছে, অতএব জিঙ্ক রাইট অ্যান্সার। এরপরে কোনটি মৃদতড়িৎ বিশ্লেষ্য? ইথানয়িক অ্যাসিড, এটা হচ্ছে মৃদতড়িৎ বিশ্লেষ্য। জৈব অ্যাসিডগুলোর মধ্যে ইথানয়িক অ্যাসিড হচ্ছে মৃদতড়িৎ বিশ্লেষ্য। দুর্বল অম্ল কোনটি? দুর্বল অ্যাসিড হলো এই যে এখানে একটু কারেকশন আছে, H2CO3। H2 কি? CO3, অর্থাৎ কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিডটা কি? দুর্বল অ্যাসিড বা দুর্বল অম্ল। নিম্নের কোনটিতে ল্যাকটিক অ্যাসিড বিদ্যমান? দুধে সাধারণত ল্যাকটিক অ্যাসিড থাকে আমরা জানি। নিচের কোনটি বেজা নীল লিটমাসকে লাল করে? অ্যাসিড হচ্ছে লাল লিটমাসকে নীল করে, আর নীল লিটমাসকে লাল করে হচ্ছে ক্ষার। তাহলে এখানে ক্ষার যেটা সেটা হবে। আমরা জানি ধাতুর অক্সাইডগুলো ক্ষারীয় হয়, অতএব সোডিয়াম এখানে রাইট অ্যান্সার হবে। রাইট অ্যান্সার কি হবে? সোডিয়াম হবে। ধাতুর অক্সাইড সমূহ আগের প্রশ্নের ক্যালকুলেশন করতে গিয়ে আনসার করতে গিয়ে যে কথা বললাম সেটাই আবার প্রশ্ন আসছে। ধাতুর অক্সাইড সাধারণত ক্ষারীয় হয়, অধাতুর অক্সাইড কি হয়? সাধারণত অম্লধর্মী হয়। প্রশমন বিক্রিয়ায় পিএইচ এর মান কত? প্রশমন বিক্রিয়া অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং পানি তৈরি হয়ে প্রশমন বা ব্যালেন্স হয়ে যায়। এই বিক্রিয়ায় পিএইচ এর মান হয় 7। নিরপেক্ষ দ্রবণের পিএইচ এর মান কত হয়? 7 হয়। কোন যৌগটির বর্ণ লালচে বাদামি হয়ে থাকে? লালচে বাদামি সম্ভবত ফেরিক হাইড্রক্সাইড হয়। লালচে বাদামি কি হয়? সম্ভবত ফেরিক হাইড্রক্সাইড হয়। মুখস্থ দেখে নিবা যদি কনফিউশন থাকে। এত মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণের পিএইচ কত? দেখো কোনো দ্রবণের পিএইচ বের করার খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন এটা। পিএইচ কেমনে বের করব? দেখো এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে দুইটা কি আছে? এই হাইড্রোজেন আছে। সালফিউরিক অ্যাসিড যদি ভাঙো H2SO4 যদি ভাঙো তাহলে কি হবে? দুইটা H+ আয়ন, একটা সালফেট 2- আয়ন হবে। ঠিক আছে। এরপরে যদি তাই হয়ে থাকে তাহলে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা যদি 0.05 হয় তাহলে এই দ্রবণে H+ এর ঘনমাত্রা কত হবে? H+ এর ঘনমাত্রা হলো 0.005 গুণন 2। হ্যাঁ, এটা হবে অর্থাৎ 0.010 এরকম হবে। এরপরে পিএইচ মানে কি? পিএইচ মানে হচ্ছে -log H+। -log কি? H+, অর্থাৎ -log H+ মানে কি? 0.010 অর্থাৎ দশমিকের পরে দুইটা অঙ্ক আছে না, এটা 2 দেওয়া যায়। এটার পিএইচ এর মান সাধারণত 2 হওয়ার কথা। এটা টেকনিক। এই যে দেখো দশমিকের পরে 1 যদি থাকে, দশমিকের পরে যদি 1 থাকে এবং 1-এর আগে যে কয়টা শূন্য থাকবে এবং 1 সহ যে কয়টা শূন্য থাকবে তার পিএইচ এর মান হবে তত। এটা ক্যালকুলেটর দিয়েও তোমরা করতে পারো। এটা টিক্স এমসিকিউ ভার্সিটি পরীক্ষাতে কাজে লাগে, 2 হবে। এই টেকনিকটা যদি মনে থাকে তাহলে ক্যালকুলেটর চাপ দেওয়া ছাড়াও অ্যান্সারটা বের হয়ে যাবে। পরের প্রশ্ন আমরা আলোচনা করব খনিজ সম্পদ অর্থাৎ ধাতু এবং অধাতু থেকে। দশম অধ্যায়ের প্রথম যে প্রশ্নটি রয়েছে, নিচের কোন ধাতুকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়? কার্বন বিজারণ পদ্ধতিতে সাধারণত মধ্যম বা নিম্ন সক্রিয় যে ধাতুগুলো আছে সেগুলোকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়, কারণ এগুলো প্রকৃতিতে মোটামুটি মুক্ত অবস্থাতেই থাকে, এগুলো কোনো আকরিক গঠন করে থাকে না। এই জন্য এগুলোকে
নিষ্কাশন করা হয় কার্বন বিজারণ পদ্ধতির সাহায্যে। নিচের কোন ধাতুকে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়? তাহলে মধ্যম সক্রিয় ধাতু জিঙ্ক আছে, তাহলে জিঙ্ক হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়ে থাকে। এরপরে ভূত্বকে কোন উপাদান মৌলটির শতকরা পরিমাণ সবচাইতে বেশি? ভূত্বকে অক্সিজেনের পরিমাণ হচ্ছে শতকরা সবচাইতে বেশি। পরের প্রশ্নটি খেয়াল করো, পৃথিবীর ভূত্বকের উপাদানগুলোর মধ্যে সিলিকন কত শতাংশ? সিলিকন হচ্ছে পৃথিবীর ভূত্বকের প্রায় 27%, অর্থাৎ 27%। পিতল কোন ধাতুর সংকর? পিতল হচ্ছে সাধারণত কপার এবং জিঙ্ক, কপার আর জিঙ্ক এই দুইটার সংকর। পিতল হচ্ছে কপার এবং জিঙ্কের সংকর। পরের প্রশ্ন, গ্যালেনা কোন ধাতুর আকরিক? গ্যালেনা হচ্ছে লেড সালফাইড। গ্যালেনা বলা হয় লেড সালফাইডকে, অর্থাৎ পিবিএস, এবং এটা হচ্ছে লেডের আকরিক। পরের প্রশ্ন, কোনটি চালকোসাইডের সংকেত? চালকোসাইডের সংকেত হচ্ছে কপার পাইরাইট। পরে আমরা খনিজ সম্পদ অর্থাৎ জীবাশ্ম অর্থাৎ একাদশ অধ্যায় থেকে পড়াশোনা করব। একাদশ অধ্যায়ের প্রথম প্রশ্ন, পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ কেরোসিন থাকে? পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ কেরোসিন থাকে? পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ কেরোসিন থাকে, কত ভাগ ন্যাপথা থাকে, কত ভাগ হচ্ছে পিস থাকে, এগুলো কিন্তু আমাদের মুখস্থ পড়তে হবে। আর এই পরীক্ষাতে আসার সম্ভাবনা কিন্তু 99%। পেট্রোলিয়ামে সাধারণত 5% কেরোসিন থাকে। পেট্রোলিয়ামে কয় পার্সেন্ট কেরোসিন থাকে? 5% কেরোসিন থাকে। কোনটি অজৈব যৌগ? পানি, কেরোসিন, মোম, প্রাকৃতিক গ্যাস। এখানে পানি অজৈব যৌগ। পানি কি? অজৈব যৌগ। তাহলে পানি হচ্ছে অজৈব যৌগ। প্রশ্নটি খেয়াল করো, পিবিসি এর মনোমার নিচের কোনটি? পিবিসি হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড এবং এটার সংকেত হলো পিবিসি হচ্ছে CH2। পিবিসি কি? CH2 দ্বিবন্ধন CHCl, দ্বিবন্ধন CHCl। এই যে এটা হচ্ছে পিবিসি এর মনোমার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অত্যন্ত ইম্পর্টেন্ট পিবিসির সংকেত। কোন যৌগটি ব্রোমিন দ্রবণের লাল বর্ণকে বর্ণহীন করতে পারে? সেটা হচ্ছে কোন যৌগটি ব্রোমিন দ্রবণের লাল বর্ণকে বর্ণহীন করতে পারে? যেটা হলো অসম্পৃক্ত যৌগ সেগুলা। অসম্পৃক্ত যৌগের মধ্যে কোনটা আছে? C3H8। C3H8 এটা তো অ্যালকেন, এটা অসম্পৃক্ত না, এটা সম্পৃক্ত। এরপরে হচ্ছে C4H10, এটাও অ্যালকেন, বিউটেন, এটাও কিন্তু অসম্পৃক্ত না। এরপরে C5H10, 5 দুগুণা 10, 2 আছে, দ্বিগুণ আছে, ঠিক আছে। এইটাই হচ্ছে অ্যালকিন অর্থাৎ অসম্পৃক্ত যৌগ। এটা হলো কে? পেন্টিন। এটার নাম কি? পেন্টিন। গরু নাম্বার অপশনের নাম কি? পেন্টিন। এবং এটা অ্যালকিন, এটা অসম্পৃক্ত যৌগ, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে এবং এটা ব্রোমিনের লাল বর্ণকে কিন্তু বর্ণহীন করতে পারবে। ন্যাপথালিনের অণুতে কতটি দ্বিবন্ধন বিদ্যমান থাকে? ন্যাপথালিনের সংকেতটা যদি আমরা একটু আগে দেখাই তোমাদেরকে, এই যে হচ্ছে ন্যাপথালিনে 2টা এরকম কার্বন থাকবে, এরপরে এইখানে থাকবে, এইখানে, 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 এখানে কার্বন দিবা, এখানে, অর্থাৎ 2টা ষড়ভুজ আকৃতির কাঠামো থাকবে। এখানে একটা দ্বিবন্ধন হবে, একক বন্ধন, দ্বিবন্ধন, 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 একক বন্ধন। এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে ন্যাপথালিনের সংকেত। এখন প্রত্যেকটা শুধু হাইড্রোজেন বসাই দিতে হবে। প্রত্যেকটায় শুধু কি বসাইতে হবে? সেলফ হাইড্রোজেন বসাইতে হবে, কিন্তু মাঝখানের 2টা বসাইতে হবে না, কারণ এদের যোজন অলরেডি 4 ফিল আপ হয়ে গেছে। এখানে দ্বিবন্ধন আছে কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা আছে দ্বিবন্ধন। তাহলে প্রশ্ন কি ছিল? ন্যাপথালিনের অণুতে কতটি দ্বিবন্ধন থাকে? রাইট অ্যান্সার 5টি দ্বিবন্ধন থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। রেকটিফাইড স্পিরিট, ইথানল এবং পানি 95.6, অর্থাৎ এরকম 95 এক্স্যাক্টলি মান হলো 95.6% ইথানল এবং 4.4% পানি। প্রশ্ন 9-10 বই অনুসারে 96% দেওয়া যেতে পারে। 96% ইথানল এবং 4% হচ্ছে পানি। তাহলে এখানে অপশনে কি আছে? 96% ইথানল, C2H5OH এবং 4% পানি। হ্যাঁ, এটাই রাইট অ্যান্সার। খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি? অ্যালডিহাইডের কার্যকরী মূলক হলো CHO। এই যে এটা COOH হলো জৈব অ্যাসিডের কার্যকরী মূলক। এটা কার কার্যকরী মূলক? জৈব অ্যাসিড। এটা কি? অ্যালডিহাইড। এটা কি? কিটোনের কার্যকরী মূলক। এটা কি? এটা হচ্ছে COOR। এটা হচ্ছে অ্যাস্টারের কার্যকরী মূলক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কার্যকরী মূলক কিন্তু মুখস্থ করতে হবে। কার্যকরী মূলক থেকে MCQ 100% একটা থাকবে। এরপরে দেখো CH3, CH2, CH2, CH2OH, এটা কি আছে? কার্বন এখানে কয়টা আছে এই যৌগের মধ্যে? এটা একটা অ্যালকোহল অবশ্যই, যেহেতু কার্যকরী মূলক হচ্ছে OH। এখানে কার্বন আছে 1টা, 2টা, 3টা, 4টা, তার মানে বিউটানল। এটা বিউটানলের মধ্যে গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোজেন যদি দেওয়া হয়, তাহলে বিউটানল থেকে সাধারণত বিউটিন প্রস্তুত হয়, অ্যালকিন প্রস্তুত হয়। বিক্রিয়াটা 2 ধাপে করা যায়, অত্যন্ত সুন্দর বিক্রিয়া। প্রথম ধাপে বিউটাইল সালফিউরিক অ্যাসিড তৈরি হবে, CH3, CH2,
CH2SO4H মানে বিউটাইল হাইড্রোজেন সালফেট তৈরি হবে, পরে এটা আবার বিয়োজিত হইয়া বিউটিন প্রস্তুত হবে। CH2 দ্বিবন্ধন, CH2 একক বন্ধন, CH2 CH3, এইরকম আর কি বিউটিন প্রস্তুত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরের প্রশ্ন, ফরমালিনে শতকরা কত ভাগ পানি থাকে? ফরমালিন হচ্ছে সাধারণত ইথানেল বা ফরমালিন হচ্ছে সাধারণত মিথানেলের 30 থেকে 40% জলীয় দ্রবণ। তাহলে 40% আমরা বলতে পারি। কোনটি অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক অ্যাসিড? অসম্পৃক্ত মানে দ্বিবন্ধন থাকতে হবে, আবার সাইক্লিক হইতে হবে। এই যে এটা হচ্ছে অসম্পৃক্ত অ্যালিসাইক্লিক, এটা হলো সাইক্লিক বাট অসম্পৃক্ত না, কারণ একক বন্ধন আছে। এটা তো একবারে বিখ্যাত অসম্পৃক্ত, মানে কি এটা হচ্ছে বেনজিন। বেনজিন হচ্ছে বিখ্যাত অসম্পৃক্ত যৌগ এবং বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ, এটা একক বন্ধন, এজন্য অসম্পৃক্ত না। তাহলে রাইট অ্যান্সার গরু হচ্ছে। এরপর আমরা আমাদের জীবনের রসায়ন অর্থাৎ দ্বাদশ অধ্যায় থেকে কিছু প্রশ্ন পড়ব। নিচের কোনটি ইউরিয়ার সংকেত? অ্যামোনিয়াম সায়ানাইড, এটাকে অ্যামোনিয়াম সায়ানাইড থেকে ইউরিয়া প্রস্তুত হয় এবং ইউরিয়াটা মূলত প্রস্তুত করা যায় আর কি অ্যামোনিয়াম সায়ানাইড থেকে। NH4CnO, এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড, এটা থেকে ইউরিয়া প্রস্তুত করা যায়। ইউরিয়া মূলত H2NCONH2, এইটা হচ্ছে ইউরিয়ার সংকেত। H2NCONH2, H2NCOH2, এটা আছে, এই যে এইটা হচ্ছে গরু নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, ডিটারজেন্ট তৈরিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? ডিটারজেন্ট তৈরিতে সাধারণত সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। কোন অ্যাসিড ব্যবহৃত হয়? সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয়। সাবান এক ধরনের কি? সাবান এক ধরনের হচ্ছে জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ হচ্ছে সাবান। জৈব অ্যাসিডের সোডিয়াম বা পরের প্রশ্ন হচ্ছে সাবানের সংকেত কোনটি? দেখো সাবান হলো জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। দেখো স্টারিক অ্যাসিড যদি নেই আমরা এবং তার সাথে যদি আমরা ক্যালসিয়াম ধাতু নেই, তাহলে কিন্তু জৈব অ্যাসিডের সাবানের সংকেত দাঁড়াবে C17H5OO, বাইরে 2, তারপরে ক্যালসিয়াম। যদি আমরা সোডিয়াম নিতাম তাহলে C17H5OO Na। ক্যালসিয়াম নেওয়া হয়েছে জন্য দুইটা কি বলে এই স্টারেট আয়ন যুক্ত হয়েছে, কারণ ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, স্টারেট আয়নের যোজনী হচ্ছে 1, এই জন্য ক্যালসিয়ামের সাথে 2টা যুক্ত হয়েছে। প্রশ্ন হচ্ছে গ্লিসারল কি? গ্লিসারল একটি অ্যালকোহল। সাধারণত গ্লিসারল কি ধরনের পদার্থ? অ্যালকোহল, যেটা সাবান তৈরিতে উপজাত হিসেবে প্রস্তুত হয়। গ্লিসারল কি? অ্যালকোহল, কারণ গ্লিসারলের মধ্যে 3টা হাইড্রক্সিল আয়ন আছে, ঠিক আছে। ব্লিচিং পাউডারের কোন উপাদানটি জীবাণু ধ্বংসের জন্য ব্যবহৃত হয়? ব্লিচিং পাউডারের মধ্যে মূলত জাইমান অক্সিজেন থাকে। জাইমান অক্সিজেনটা হচ্ছে জীবাণু ধ্বংস এবং ময়লা পরিষ্কার কাজে ব্যবহৃত হয়ে থাকে। সোডিয়াম টার্টারেটের সংকেত কি? সোডিয়াম টার্টারের সংকেত হচ্ছে Na2C4H4O6, এটা গরু নাম্বার। ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ কত? ইউরিয়া সারে নাইট্রোজেনের পরিমাণ কত? ইউরিয়া সারে সাধারণত 46% নাইট্রোজেন থাকে। ইউরিয়া সারে কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে? 46% নাইট্রোজেন থাকে। এরপরের প্রশ্নটা খেয়াল করো, ব্লিচিং পাউডারের একটি অণুতে কয়টি ক্লোরিন পরমাণু থাকে? দেখো ব্লিচিং পাউডারের সংকেত যদি আমরা লিখি CaOCl, ব্লিচিং পাউডারের সংকেত কি? CaOCl, তাহলে ব্লিচিং পাউডারের একটা অণুতে কয়টা ক্লোরিন থাকে? 2টা ক্লোরিন থাকে। রাইট অ্যান্সার কি? 2টা ক্লোরিন থাকে। আশা করি বুঝতে পেরেছো। এই ছিল আমাদের এসএসসি ফাইনাল সাজেশন। আশা করি যে এমসিকিউগুলো আলোচনা করলাম, এই এমসিকিউগুলো যদি তোমরা বুঝে পড়ে যাও, এই এমসিকিউর আলোকেই তোমার হচ্ছে সর্বাধিক প্রশ্ন কমন পড়বে এবং যদি কোনো প্রশ্ন সরাসরি কমন না পড়ে এই প্রশ্নগুলোর কনসেপ্ট দিয়ে আশা করি তোমরা সলভ করতে পারবে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রিপশন এবং ফলো করে আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।